নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট মজার গল্প, স্বর্গের বিচার। গল্পটি শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মজার গল্প, স্বর্গের বিচার। আমি স্বর্গে গিয়াছিলাম। বন্ধুগণ শুনিয়া হয়তো অবিশ্বাসের অট্টহাস্য করিতেছেন, ভাবিতেছেন তাহাদের ছাড়িয়া অন্যত্র যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু যারা আমার অন্তরঙ্গ বন্ধু নন, তাহাদের একথা বিশ্বাস করিতে বিশেষ বেগ পাইতে হইবে না। আমি যে ধার্মিক এবং সত্যনিষ্ঠ লোক, এ কথা সাধারণে প্রকাশ হইয়া পড়িয়াছে। প্রথমটা ভাবিয়াছিলাম আমার নানাবিধ পূর্ণ কার্যের সংবাদ পাইয়া বুঝি দেবরাজ স্থায়ীভাবে আমার স্বর্গে বসবাসের ব্যবস্থা করিয়াছেন। কিন্তু দেখিলাম তাহা নয়, সাক্ষী দিবার জন্য ডাক পড়িয়াছে। বিচার সভায় হাজিরা দিতে হইবে। মেঘলোক ভেদ করিয়া বৈদ্যুতিক পুষ্পক রথ স্বর্গের এলাকায় পৌঁছিলে অমরাবতীর বিস্তৃত দৃশ্যটা এক নজরে দেখিয়া লইলাম। এদিকে মন্দাকিনীর ঘাটে বস্ত্রাদি খুলিয়া রাখিয়া কয়েকটি অঙ্গরা জল ওকেলি করিতেছে। কয়েকজন রসিক দেবতা তাহাদের সঙ্গে যোগ দিয়াছেন। ওদিকে চন্দ্রদেব নন্দনকাননে পারিজাত বৃক্ষের গুড়িতে ঠেস দিয়া গত রাত্রির খোঁয়ারি ভাঙিতেছে। পাশে সুধা ভৃঙ্গার পড়িয়া আছে। দুইজন তাপরা দেবদূত তাহাকে স্থানান্তরিত করিবার জন্য ধস্তাধস্তি করিতেছে, কিন্তু তিনি নড়িতেছেন না। কেশিন সুচিক্কর মাথাটি নাড়িতে নাড়িতে কেবলই ফি ফি করিয়া হাসিতেছেন। এইসব মনোরম দৃশ্য অতিক্রম করিয়া পুষ্পক রথ বিচার গৃহের সিংহদ্বারে উপনীত হইল। একটি স্বর্গীয় বটবৃক্ষ তলে বহু আসামি, ফরিয়াদি, সাক্ষী, পেয়াদা জমা হইয়াছে। একটি ষণ্ডাগোছের যমদূত আমাকে খপ করিয়া ধরিয়া বিচার মণ্ডপে হাজির করিল এবং মুহূর্ত মধ্যে হলক পড়াইয়া কাঠগড়ায় তুলিয়া দিয়া আবার অন্তর্হিত হইল। দেখিলাম সম্মুখেই উচ্চ আসনে দণ্ডধারী যমরাজ বসিয়া আছেন। তাহার নিম্নে পেশকার চিত্রগুপ্ত এক রাশ নথিপত্র লইয়া নাড়াচাড়া করিতেছে। তারপর অদূরে অপর একটি কাঠগড়ায় আসামির উপর নজর পড়িল। আরে, এই যে হতভাগা ক্যাবলা! 3 দিন আগে তাহার ফাঁসি হইয়া গিয়াছে। ক্যাবলাকে আমি বাল্যাবধি চিনি। তাহার জীবন বৃত্তান্ত কিছুই আমার অজানা নাই। সে যে কত বড় নরাধম তাহা বোধহয় যমরাজ স্থির করিতে পারিতেছেন না, তাই আমাকে তলব হইয়াছে। ক্যাবলা রৌরব নরকে যাইবার যোগ্য, অথবা কেবলমাত্র কুম্ভীপাক পর্যন্ত গিয়াই নিষ্কৃতি পাইতে পারে। ইহাই সম্ভবত বিচার্য বিষয়। যমরাজ প্রচন্ড স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি ক্যাবলাকে চেনো? করজোড়ে কহিলাম, চিনি ধর্মাবতার। হংসপুচ্ছ তুলিয়া লইয়া যমরাজ বলিলেন, ভালো, তার জীবন কাহিনী বর্ণনা করো। বলিলাম, কি আর বর্ণনা করব হুজুর? ছোড়া ছেলেবেলা থেকেই অধঃপাতে গিয়েছিল। 13 বছর বয়সে তারি খেতে শেখে। তারপর ধর্মরাজ জবানবন্দি লিখিয়া লইতে লাগিলেন। স্কুলে ক্যাবলার সঙ্গে এক ক্লাসে পড়তুম হুজুর। ক্যাবলার মতো পাজি বজ্জাত ছেলে স্কুলে আর একটিও ছিল না। লেখাপড়া একদম করতো না, স্রেফ শয়তানি করে বেড়াতো। গাঁয়ের জমিদার বাবুর ওপর
তার ভীষণ আক্রোশ ছিল। তার পোষা হাঁসের ডিম চুরি করে এনে পুকুর পাড়ে সিদ্ধ করে খেত। তার পুকুর থেকে মাছ চুরি করে ভিন গায়ে বিক্রি করে আসতো। আমরা মানা করলে বলতো, জমিদার তো চোর, তার উপর বাটপারি করলে দোষ নেই। একদিন জমিদারের তাল গাছ থেকে ভাঁড় নামিয়ে একাই ভাঁড় সাবার করে দিলে। তারপর টলতে টলতে স্কুলে এসে হাজির হলো। ক্লাসে পণ্ডিত মশাই তখন একটু ঝিমিয়ে পড়েছিলেন। ক্যাবলা ঘরে ঢুকেই তার মাথায় ভূমি করে দিলে। দেখিলাম যমরাজের ভয়ঙ্কর গোঁফজোড়া হঠাৎ রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। ভ্রুযুগল কপালের উপর নখ নৃত্য শুরু করিয়া দিয়াছে। যমরাজ ক্যাবলার উপর কুপিত হইয়াছেন, অথবা হাসি চাপিবার চেষ্টা করিতেছেন, ঠিক বুঝিতে পারিলাম না। তিনি মুখখানাকে বিকট রকম কুঞ্চিত করিয়া বলিলেন, তারপর সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলছি ধর্মাবতার। ক্যাবলাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা গায়ের ভালো ছেলেরা তার সঙ্গে কথা কওয়া পর্যন্ত বন্ধ করে দিল। সে দুলে কেওড়ার ছেলেদের সঙ্গে দিন রাত বদমাইশি করে বেড়াতে লাগলো। যতই তার বয়স বাড়তে লাগলো, ততই সে বিগড়ে যেতে লাগলো। তার চরিত্র একদম খারাপ হয়ে গেল হুজুর। দুলে পাড়ার একটি বিধবা স্ত্রীলোককে জমিদার বাবু অনুগ্রহ করতেন। ক্যাবলার নজর পড়ল তার ওপর। জমিদার বাবুর ওপর ক্যাবলার বরাবরই রাগ। সে একদিন দুলে মেয়েটাকে নিয়ে লোপাট হয়ে গেল। 6 মাস পরে ক্যাবলা ফিরে এলো। শোনা গেল মেয়েটা নাকি খ্রিস্টান হয়ে গেছে। ক্যাবলা যেন ভারী সকাজ করেছে, এমনই ভাবে বুক ফুলিয়ে বেড়াতে লাগলো। এইবার ক্যাবলা হঠাৎ কথা কইল, বলিল, হুজুর, খেন্তিকে আমি নিজের বোনের মতো ভালোবাসতুম। জমিদার শালা তাকে। চুপ। ধর্মরাজ কোট মোট করিয়া তাকাইলেন, তারপর আমাকে বলিলেন, বলে যাও। আমি বলিতে লাগিলাম, ক্যাবলার এক খুঁড়ো ছিলেন, তিনি তাকে ঘরবাসী করবার জন্য তার বিয়ে দিলেন। বউটির বয়স বছর 11, কিন্তু পেটে প্রকাণ্ড পিলে হুজুর। এই পিলে শুদ্ধ মেয়েটাকে নিয়ে ক্যাবলা একেবারে মেতে উঠল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই সময়টাতে ক্যাবলা নাকি তাঁরই গাজাও ছেড়ে দিয়েছিল। বছরখানেক এইভাবে কাটাবার পর ক্যাবলা একদিন বউকে খুঁড়োর কাছে রেখে বিদেশে গেল। শুনলুম টাকা রোজগার করতে কলকাতায় গেছে। তারপর 3 বছর আর তার দেখা নেই। কলকাতায় সে কি করছিল তা আপনারাই ভালো জানেন ধর্মাবতার। শুনতুম সে খেন্তির বাড়িতে থেকে থিয়েটার করত। বাড়িতে একটি পয়সাও পাঠাতো না। 9 মাসে 6 মাসে একটা চিঠি দিত, এই পর্যন্ত। ক্যাবলার পৈতৃক 2-1 বিঘে জমি ছিল, তাও খাজনার দায়ে নিলেম হয়ে গেল। ঘরের সম্পত্তি পরের হাতে যাবে, তাই খুড়ো মশাই সেটা কিনে নিলেন। কিন্তু ক্যাবলার বউকে খাওয়ায় কে? খুড়ো হাজার হোক জ্ঞাতি, ভাইপো বউকে তো চিরকাল পুষতে পারেন না। যতদিন ক্যাবলার জমি ছিল ততদিন তাকে খোরপোশ দিয়েছিলেন, কিন্তু এখন আমরা গায়ের 5 জন হয়তো ক্যাবলার বউকে 2 মুঠো খেতে দিতে পারতুম, কিন্তু পরের সমস্ত বউকে খেতে দিয়ে কি নিন্দে কুড়বে হুজুর? সকলকেই তো স্ত্রী পরিবার নিয়ে ঘর করতে হয়। ক্যাবলার বউয়ের যখন ভীষণ দুরবস্থা, তখন জমিদার বাবু কৃপা করলেন। শিবতুল্য লোক যদি কেউ থাকে তো সে আমাদের জমিদার বাবু। এক কথায় ক্যাবলার বউয়ের সমস্ত ভার তিনি নিজের ঘাড়ে তুলে নিলেন। বেশি কি বলবো হুজুর, তিনি তাকে গয়না পর্যন্ত গড়িয়ে দিলেন। দিনের বেলা পাছে কেউ কিছু মনে করে তাই রাত্রিরে লুকিয়ে তার সঙ্গে দেখা করতেন। খুড়ো মশাই অবশ্য সবই জানতেন, কিন্তু তিনি ধর্মভীরু লোক,
কাউকে একটি কথা বলেননি। এইভাবে চলতে লাগলো। পাড়া গায়ে কোনো কথাই চাপা থাকে না, কিন্তু তাই বলে পরের হাঁড়িতে কাঠি দিতেও কেউ ভালোবাসে না। বিশেষত জমিদার বাবু মানি লোক, তাই সব দিক বিবেচনা করে আমরা চুপচাপ রইলাম। তারপর হঠাৎ একদিন গভীর রাত্রে ক্যাবলা ফিরে এলো। কোথা থেকে খবর পেয়েছিল জানি না, গাঁয়েরই কোনো লোক বোধহয় বেনামি চিঠি দিয়ে তাকে জানিয়েছিল। ধর্মরাজ জিজ্ঞাসা করিলেন, কে জানিয়েছিল? তা তো মনে পড়ছে না হুজুর। চিত্রগুপ্ত, খাতা দেখো। খাতা দেখিয়া চিত্রগুপ্ত বলিল, ইনি বেনামি চিঠি দিয়েছিলেন, এই যে হস্তাক্ষর বিশেষজ্ঞের রিপোর্ট রয়েছে। আমি বলিলাম, তা বোধহয় আমি দিয়েছিলাম হুজুর, ভালোর জন্যই। তারপর বলো। তারপর বলতে আমারই গায়ে কাঁটা দিচ্ছে ধর্মাবতার। ক্যাবলা ঘরে ঢুকে একবার আপাদমস্তক তার বইয়ের পানে তাকালে, তারপর জমিদারের দেয়া সোনার চন্দ্রহার তার কোমর থেকে ছিঁড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বউকে একটি কথাও বললে না। ঘুটঘুটে রাত্রির হুজুর। ক্যাবলা শটান জমিদার বাবুর পাঁচিল ডিঙিয়ে তার শোবার ঘরে ঢুকলো। তারপর যা হলো তা সবাই জানে। সকালবেলা দেখা গেল জমিদার বাবু গলায় চন্দ্রহার জড়িয়ে পড়ে আছেন। পৈশাচিক কাণ্ড ধর্মাবতার। ক্যাবলা তাঁরই চন্দ্রহার তার গলায় জড়িয়ে তাকে খুন করেছে। কিছুক্ষণ বিচার সভা নিস্তব্ধ হইয়া রইল। অবশেষে ধর্মরাজ একবার সজোরে গলা খাঁকারি দিলেন। তোমার আর কিছু বলার আছে? আর কি বলবো হুজুর, আদালতে ক্যাবলার বিচার হলো, আমরা সবাই সাক্ষী দিল। ক্যাবলা কিন্তু এক নগরে মিথ্যে কথা বলে চলল। বললে তার স্ত্রী একেবারে সতী সাধ্যী। জমিদার তার জমি নিলেম করিয়ে নিয়েছিল বলেই সে তাকে খুন করেছে। আমরা যতই বলি বউয়ের পেটে ছেলে এলো কোত্থেকে, সে ততই বলে ছেলে নয় পিলে। এত বড় পাষণ্ড ক্যাবলাটা ফাঁসি কাটে ঝুলে পড়লো, তবু সত্যি কথা মানলে না। হুজুর, ক্যাবলার যদি ধর্মজ্ঞান থাকতো তাহলে সে স্ত্রীকে ত্যাগ করে আবার বিয়ে করত। এমন তো কতই হচ্ছে, নরহত্যা করবার কি দরকার ছিল? কিন্তু আগেই বলেছি জমিদার বাবুর ওপর তার ছেলে বেলা থেকে রাগ ছিল। ধর্মরাজ হঠাৎ গর্জন ছাড়িলেন, আসামি খালাস। আমি হতভম্ব হইয়া গেলাম। প্রভু, ধর্মাবতার এ কি বলছেন? ক্যাবলা যদি মুক্তি পায় সমাজ টিকবে কি করে? ধর্মরাজ তার জ্বলন্ত চক্ষু আমার দিকে ফিরাইলেন, বাঘের মতো চাপা গর্জনে বলিলেন, আর তুমি তুমি কি করবে? ধর্মরাজের চক্ষু হইতে অসহ্য আলোর রক্তশিখা বাইর হইয়া আমার চক্ষুকে বিদ্ধ করিতে লাগিল। মনে হইল আগুনের দুইটা শূল আমার মস্তিষ্কে প্রবেশ করিতেছে। ঘুম ভাঙিয়া গেল। দেখিলাম সকালবেলার এক ঝলক রাঙা রৌদ্র জানালা দিয়া প্রবেশ করিয়া আমার চোখে পড়িয়াছে। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প স্বর্গের বিচার। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ছোট ছোট মজার মজার নতুন গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়।
আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।